আমরা যদি রাজপুত বা মারাঠা সৈনিক কুশওয়া অন্য উত্তর ভারতে যেসব সমস্ত জাতি আছে তাদের মধ্যে কেউ ধর্মান্তরিত হলেও তাদের মধ্যে একটা জাতিসত্তা থেকে যায়। সে রাজপুত যদি মুসলমান ধর্ম গ্রহণ করে, খ্রিস্টান ধর্ম গ্রহণ করলেও তার মধ্যে একটা জাতিসত্তা থেকে যায়। কিন্তু বাংলায় যারা মুসলিম বা খ্রিস্টান হয়েছে তাদের মধ্যে পৌণ্ড জাতিসত্তা বা অন্যান্য যে জাতিগুলো আছে সেগুলোরও নেই। সে বিষয়ে তাদের মধ্যে সেই জাতি আবেগ ফোটানোর জন্য আপনারা কি কোনো রকম পদক্ষেপ নিচ্ছেন? স্যার, বারাইপুরে এই কমলা ক্লাবের পাশে আছে রাজমণি বালিকা বিদ্যালয়, যেটা আমরা অনেকেই জানি যে পৌণ্ড মহেশী নারী রাসমণি নস্কর প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু সেখানে তার ফুল নাম নেই এবং কোনো মূর্তিও নেই। তো সে বিষয়ে আপনাদের পৌণ্ড মহাসংঘের একেবারে গায়ের ধারে এত বড় একটা দুর্ঘটনা বলতে পারেন সেটা ঘটে চলেছে, সে বিষয়ে আপনাদের কি পদক্ষেপ? এই গুটি কয়েক মানুষও আমরা যতটুকু সময় ব্যয় করছি, এই যারা আজকের উপরের লেভেলে উঠেছে সেই আমাদের পূর্বজনদের আন্দোলনের ফলে যারা উপরের দিকে উঠেছে, তারাও যদি আমাদের মতো করেও এতটুকু করে সময় ব্যয় করতেন তাহলে কিন্তু আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছে যেতাম। আমরা পৌণ্ড নিয়ে চর্চা করলে এটা একটা নদীর মতো। এই নদীর স্রোতটা আলটিমেটলি গিয়ে পৌঁছবে বহুজন বা আম্বেদকর বাদ নামে যে মহাসমুদ্র, সেই মহাসমুদ্রে তাকে পৌঁছতে হবে, নতুবা এই নদী শুকিয়ে যাবে। আমরা পৌণ্ডদের পৌণ্ড চেতনাটা এটা বলছি এখান থেকে শুরু, কিন্তু আলটিমেটলি তাকে যেতে হবে আম্বেদকরবাদী চেতনা, বহুজন চেতনায় তাদেরকে যেতে হবে, এটা আমরা বলছি। আজ 31শে মার্চ 2024 বারাইপুরের কমলা ক্লাবে পৌণ্ড মহাসংঘের একটি বিশেষ স্বজন মিলন উৎসব অনুষ্ঠিত হয়েছে। সেই পুরো অনুষ্ঠানটি যারা পরিচালনা করেছে এবং সমগ্র দায়িত্বে ছিলেন তাদের মধ্যে একজন হলেন মাননীয় অধ্যাপক সুধাকর সর্দার মহাশয়। তো তার কাছ থেকে আমরা সংক্ষেপে জানবো যে পৌণ্ডরা যারা আজ থেকে প্রায় 2500 বছর আগে হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতার সমকালে পূর্ব ভারতে মহাস্থানগড়ের মতো মহান সভ্যতা স্থাপন করেছিল এবং তাদের একটা মহান ইতিহাস ছিল, সেখান থেকে আজকের পৌণ্ডদের অবস্থান কি, তাদের উন্নতি প্রকল্পে পৌণ্ড মহাসংঘ কি কি কার্যকলাপ নিচ্ছে, সে বিষয়ে সংক্ষেপে আমরা অধ্যাপক সুধাকর সর্দার মহাশয়ের কাছে জেনে নেব। ধন্যবাদ। ব্যাপারটা হচ্ছে আমরা যা করছি সবই কিন্তু বাবা সাহেবের মতাদর্শ বা তার যে মানে প্রিচিংস, তার যে শিক্ষা, সেটার উপর ভিত্তি করেই করছি। কেননা তিনি একটা কথা বলেছেন যে যারা ইতিহাস জানে না তারা ইতিহাস তৈরিও করতে পারে না। তো পৌণ্ড মহাসংঘের মূল যে উদ্দেশ্য সেটাই স্বজন মিলনের মাধ্যমে এই মানুষদের মধ্যে সেই ইতিহাস সচেতনতা গড়ে তোলা, যে একটা জাতি তারা আজকের বিভিন্ন দিকে যখন অস্পৃশ্য তালিকাভুক্তি হওয়ার পরে বিভিন্ন দিকে আমরা রায়চরণ সর্দার থেকে শুরু করে সমগ্র যারা মনীষী লিখে গেছেন তাদের সেখানে দেখছি যে তারা বিভিন্ন জায়গাতে শিক্ষাতে সর্বোৎকৃষ্ট মানে জায়গাতে থাকা সত্ত্বেও তারা অবমাননার শিকার হচ্ছে। কেননা অস্পৃশ্যতার তকমা পেয়ে গেছে। কিন্তু এটা কি আসলে অস্পৃশ্য জাতি ছিল? আমরা জানি যে প্রাচীনতম যে কটা জাতি ভারতবর্ষে আছে তার মধ্যে অন্যতম হচ্ছে পৌণ্ড জাতি। এবং আমরা যেটা তুমি বললেই যে মহাস্থানগড় বা অন্যান্য যে প্রাচীন সভ্যতা, সেখানে এই সভ্যতা গড়ে তোলার পেছনে পৌণ্ড জাতির অবদান রয়েছে। তো সেই একটা জাতি আজকের এরকম হীনমন্যতায় ভুগছে, তারা আত্মপরিচয় দিতে লজ্জিত বোধ করছে। এর কারণটা কি? কারণটা হচ্ছে তারা ইতিহাস জানে না। আমরা শুধু এটা পৌণ্ডদের কথা নয়, আমি তো অন্যান্য জায়গাতে বলে থাকি যে এই সমস্ত তথাকথিত অস্পৃশ্য জাতি, আমরা বাবা সাহেব যদি ওই বইটা পড়ে থাকি দ্য আনটাচেবলস, হু ওয়ার দে অ্যান্ড হোয়াই দে বিকেম আনটাচেবল, সেখানে যদি দেখি যেই তথাকথিত অস্পৃশ্য তকমা যাদের দেয়া হয়েছে তারা আসলে কি বুদ্ধিস্ট ছিল, এবং একেবারে শেষের দিকে যারা বুদ্ধিস্ট থেকে ব্রাহ্মণ্যবাদের ফোল্ডে ঢুকেছে তাদেরকে অস্পৃশ্য করে দেওয়া হয়েছে। এবং রামায়ণে দেখা পাচ্ছি যে বুদ্ধকে সেখানে তস্করের অভিভূত করা হচ্ছে, অভিহিত করা হচ্ছে, তাকে অস্পৃশ্য বলা হচ্ছে, তার মুখ দেখলে পাপ। তো এই যে আসলে এই জাতির অতীত ইতিহাসটা কি, আমরা যদি দেখি যে শ্যামল কুমার প্রামাণিকের পৌণ্ড দেশ ও জাতির ইতিহাস পড়ি, দেখছি সেখানে সেই রামায়ণ থেকে শুরু করে মহাভারত থেকে সমস্ত পুরাণে এবং বিদেশি পর্যটকদের বিবরণীতে সেখানে আমরা কি দেখছি না, পৌণ্ডদের সেখানে উল্লেখ রয়েছে। আমরা আমাদের মানুষদেরকে সেই তাদের অতীত ইতিহাস সম্পর্কে সচেতন করতে চাইছি, যাতে তারা আত্মপরিচয়টা পায় এবং আত্মমর্যাদাহীনতায় না ভোগে।
এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। স্যার, একটা অভিযোগ সাধারণ পৌণ্ড সমাজের মানুষের রয়েছে যে পৌণ্ড মহাসংঘ বলো বা অন্য পৌণ্ড যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, তারা সাধারণ মানুষের কাছে ঠিকভাবে পৌঁছাচ্ছে না। গিয়ে মানুষের সঙ্গে যোগাযোগ, সেই যোগাযোগটা ঠিক যে কোনো সংগঠন করে উঠতে পারছে না। এবং শুধু পৌণ্ড সমাজের নয়, বহুজন যত সমাজ রয়েছে তারা ঠিকভাবে কানেকশনটা করতে পারছে না। এর মেন সমস্যাটা কোথায়, আপনি কি বলবেন? মূল সমস্যাটা তাহলে বলতে খুব খারাপ লাগছে, কিন্তু এটাই বাস্তব কথা। আমরা যদি রায়চরণ সর্দার, বেণীমাধব হালদার, মনীন্দ্রনাথ মণ্ডল বা আমরা যদি অন্যান্য সমাজের পঞ্চানন বর্মা, যোগেন মণ্ডল এনাদের কথা ভাবি, তারা কিন্তু মানে 24x7 এই সমস্ত সমাজের জন্য নিযুক্ত ছিলেন, নিজেদেরকে নিযুক্ত করেছিলেন। আর আমরা সত্যি কথা বলতে কি এটা লজ্জার ব্যাপার যে আমরা অনেকটা অ্যামেচার। আমরা সেই অর্থে কিন্তু 24 ঘন্টা এই কাজে নিজেদেরকে নিয়োজিত করছি না। নিজেদের সেখান থেকে যতটুকু সময় বের করতে পারছি ততটুকুই কিন্তু এখানে ব্যয় করছি। আমরা ওই হোল টাইমার হিসেবে, মানে ওই আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন, পূর্বজন যারা ছিলেন, তারা যেভাবে আন্দোলনটা করে গেছেন হোল টাইমার হিসেবে, আমরা সেই জায়গাতে নেই। তবে এটাও ভাবতে হবে তাদের আন্দোলনের ফসল হিসেবে আমরা যারা এসছি, এই গুটি কয়েক মানুষও আমরা যতটুকু সময় ব্যয় করছি, এই যারা আজকের উপরের লেভেলে উঠেছে, সেই আমাদের পূর্বজনদের আন্দোলনের ফলে যারা উপরের দিকে উঠেছে, তারাও যদি আমাদের মতো করেও এতটুকু করে সময় ব্যয় করতেন, তাহলে কিন্তু আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছে যেতাম। আমি একটা কথা বলি, যেমন আমরা যখন একটা প্রোগ্রাম করছি তখন জনে জনে বলেও কিন্তু আজকের কি হচ্ছে, হলটা উপচে যাওয়ার কথা ছিল। যখন একটা সমস্যা হচ্ছে, আমরা যখন একটা স্মারকলিপি দিতে যাচ্ছি, ধরো আমরা গেছিলাম উচ্চশিক্ষা দপ্তরে বা পিছড়ে বর্গের যে দপ্তর, ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্টে আমরা স্মারকলিপি দিতে গেছিলাম, সেখানে দেখছি লোককে ডেকে ডেকে পাওয়া যাচ্ছে না। এটা একটা সমস্যা হচ্ছে। তখনকার দিনে যেমন হোল টাইমার তারা ছিলেন, এটাও বাস্তব কথা। আজকের আমরা গুটি কয়েক মানুষ যতটুকু সময় দিচ্ছি, এরকম আজকের যারা এই সংরক্ষণের সুযোগ পেয়ে পূর্বজনদের আন্দোলনের পর যারা উপরের দিকে উঠেছে, তারা যদি এতটুকু সময় দেয়, তাহলে কিন্তু আমরা অনেক দূর এগিয়ে যাব। তবে হ্যাঁ, আসার কথা, এই তোমাদের মতো ছেলেরা যারা আসছে এবং ইয়াং জেনারেশন, তারা বেশ সচেতন হচ্ছে এবং তাদের ধাক্কাতে মানে তথাকথিত প্রৌঢ় এবং যারা একটু বয়স্ক আর কি, তারাও অনেকটা আরও বেশি সচেতন হচ্ছে এবং তারা এগিয়ে আসছে। এটা আমাদের আশাবাঞ্জক একটা দিক। স্যার, বহুজন আন্দোলনে এলাকায় যোগেন্দ্রনাথ মণ্ডলের পরে আর সেইভাবে কোনো নেতৃত্ব স্থানীয় কাউকে পাওয়া যায়নি। আপনারা কেমন কী কাজ করছেন যে পরবর্তীকালে বিভিন্ন রাজনৈতিক, মানে রাজনৈতিক তো একটা কথা আছে, উই শুড নট পলিটিক্যাল আনটাচেবল, মানে যে কোনো রাজনীতি ক্ষেত্রে যে কোনো ব্যক্তি রাজনীতি করতে পারে, কিন্তু সেখানে গিয়ে যে তার সমাজের কথা বলবে, সেই রকম নেতৃত্বস্থানীয় কোনো কাউকে তুলে আনার যে প্রচেষ্টা আপনাদের করা উচিত, সে বিষয়ে কী ভাবছে? ওই আজকের এখানে একটা বিষয় ছিল যে শিক্ষাঙ্গনে, মানে পাঠ্যক্রমের পরিসরে পৌণ্ডদের অবস্থানকে কিভাবে আরও প্রসারিত করা যায়, যেটা আমার ডক্টর অরুশ্রিতা মণ্ডল বললো আর কি। তো এই চিন্তাটা আমার মাথায় এসেছিল, টপিকটা ওকে দিয়েছিলাম। আমাদের এই চর্চাটা সর্বদিকে করতে হবে, যে যেখানে আছে। যেমন আমি বলছি, আমি বিএড ডিপার্টমেন্টে পড়াই, তো বিএড ডিপার্টমেন্টে মানে সেখানে পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টরা সব আসে। আমি একদিন একটা ক্লাস এমনভাবে নিয়েছিলাম, এই তথাকথিত প্রান্তিক বর্গের মানুষের ইতিহাস সম্পর্কে একদিন এমনভাবে এনেছিলাম যে সেই ক্লাসের মধ্যে একটি মেয়ে, সে পৌণ্ড সমাজের, সে গর্বিত হয়ে বলছে, স্যার আমি পৌণ্ড সমাজের। তাহলে সেটা কি, আমার সেই কনফিডেন্সটা আছে, কারণ আমি সেই ইতিহাসটা জানি। এই কনফিডেন্সটা আমাদের মানুষদের আদায় করতে হবে। তার সঙ্গে সঙ্গে একটা কথা বলি, আমরা এক একটা গোষ্ঠী নিয়ে চর্চা করছি, ঠিক আছে। আজকের আমার টপিক ছিল এই আলোচনাতে রায়চরণ সর্দারের বহুজন সমাজ নির্মাণে তার অবদান কতটা। সেক্ষেত্রে আমি দেখেছিলাম এবং বললাম যে রায়চরণ সর্দার পৌণ্ডদের নিয়ে আন্দোলন করেছেন, কিন্তু তিনি একই সঙ্গে মনীন্দ্রনাথ মণ্ডল যখন আরেকজন পৌণ্ড সন্তান, তিনি যখন সর্বভারতীয় স্তরে অল ইন্ডিয়া ডিপ্রেস ক্লাস, বঙ্গীয় জনসংঘ, এইরকমভাবে তথাকথিত সমগ্র শ্রেণীর মানুষকে একত্রীভূত করার চেষ্টা করছেন, সেখানে রায়চরণ সর্দার তার পূর্ণ সহযোগিতা দিচ্ছেন। এবং বঙ্গীয় জনসভা, যেখানে নমশূদ্র, হাড়ি, ডোম, কাওড়া, বাগদি, রাজবংশী, বৈশ্য, সাহা সমস্ত সম্প্রদায় সেখানে আসছে, সেই সমাজে সেখানে গিয়েও রায়চরণ সর্দার সভাপতিত্ব করছেন। তার মানে কি, তাদের লক্ষ্য ছিল যে আমরা শুরু করছি যে যার সমিতি দিয়ে, যে যার গোষ্ঠী দিয়ে, কিন্তু আলটিমেটলি আমাদেরকে সবাইকে নিয়ে একত্রীভূত হতে হবে। পৌণ্ড আন্দোলনকে আশা করি, মানে তিনি চেয়েছিলেন, তারা চেয়েছিলেন
আলটিমেটলি এটা আম্বেদকরবাদ আন্দোলনে পৌঁছে দিতে হবে, সেটাই আমাদের লক্ষ্য, আমরা সেটাই চেষ্টা করছি। স্যার একটা বিশেষ একটা প্রশ্ন আপনার কাছে রাখবো, যে ধরুন আজকে কয়েকশো বছর আগে যারা মুসলমান বা খ্রিস্টান ধর্মে কনভার্ট হয়েছে, পৌণ্ডদের ইতিহাস, পৌণ্ড বর্ধনের ইতিহাস তো 2000, 2500, 3000 বছর পূর্বের ইতিহাস। তাহলে সেই বাংলার সেই সব মানুষ কিন্তু কয়েক সময় পৌণ্ড ছিল। তো সেই আমরা যদি রাজপুত বা মারাঠা, সৈনিক, কুশওয়া, অন্য যা উত্তর ভারতে যেসব সমস্ত জাতি আছে, তাদের মধ্যে কেউ ধর্মান্তরিত হলেও তাদের মধ্যে একটা জাতিসত্তা থেকে যায়। সে রাজপুত যদি মুসলমান ধর্ম গ্রহণ করে, খ্রিস্টান ধর্ম গ্রহণ করলেও তার মধ্যে একটা জাতিসত্তা থেকে যায়। কিন্তু বাংলায় যারা মুসলিম বা খ্রিস্টান হয়েছে তাদের মধ্যে পৌণ্ড জাতিসত্তা বা অন্যান্য যে জাতিগুলো আছে সেগুলোরও নেই। সে বিষয়ে তাদের মধ্যে সেই জাতি আবেগ ফোটানোর জন্য আপনারা কি কোনো রকম পদক্ষেপ নিচ্ছেন? হ্যাঁ, এটা আসলে ব্যাপারটা হচ্ছে, একটা সময় আমি বলি, আমি যখন বিএড পড়তাম তখন আমার এক বন্ধুকে বলেছিলাম যে তোরা তো হচ্ছে ধর্মান্তরিত মুসলমান। সে রেগে গেছিল। তখন আমি ইতিহাসটা এত ভালো জানতাম না, কিন্তু এখন আমরা তো পরিষ্কার বুঝতে পারছি যে এই ধর্মান্তরিত মুসলমান বা খ্রিস্টানদের মধ্যে প্রায় 99% তারা হচ্ছে এই তথাকথিত নিম্ন বর্ণ থেকে ধর্মান্তরিত। কেন, বৌদ্ধদের উপরে মারাত্মক যে ব্রাহ্মণ্যবাদী অত্যাচার, সেই অত্যাচার থেকে রক্ষা পাওয়ার জন্য তৎকালীন সময় তারা যে যেখানে পেরেছে, যে শক্তি বেশি ছিল সেই শক্তির মধ্যে ঢুকে গেছে। যেমন তখন ইসলামী মুসলমানদের শাসন ছিল, মুসলিমে ঢুকেছে, কেউ হচ্ছে ইংরেজ পিরিয়ডে ইংরেজদের ওই খ্রিশ্চানিটিতে ঢুকেছে। কিন্তু আজকে তারা সেগুলো বুঝতে পারছে। হ্যাঁ, যার জন্য আমার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আজকের এই যে পৌণ্ড চর্চার মধ্যে অনেকে আছে যারা খ্রিস্টান, কিন্তু হ্যাঁ, তো খ্রিস্টান অধ্যাপক রয়েছেন, কিন্তু তারা পৌণ্ড ছিল তাদের পূর্বপুরুষ, তারা কিন্তু আজকের পৌণ্ড চর্চা করছে। আজকের যারা পৌণ্ড থেকে মুসলমান হয়েছে, আমরা বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে দেখছি তারা আমাদের অনুষ্ঠানগুলোতে হাজির থাকছে। এবং খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার বলি, তুমি হয়তো শুনেছ, এখন একটা সমন সংঘ বলে একটা সংঘ চলছে, যেখানে তারা এই ধরনের বিভিন্ন গোষ্ঠীগুলোকে একত্রীভূত করার চেষ্টা করছে। সেখানে মুসলমানরা তারা নিজেদেরকে সমন বলে পরিচয় দিচ্ছে, এবং সমন বলে পরিচয় দিয়ে তারা সেই সংগঠনের সদস্য পদ গ্রহণ করছে। এটা একটা ভালো বিবর্তন, তাই না? তার মানে তারা কি সচেতন ছিল না, তারা আসলে যে কনভার্টেড, এবং তারা আমাদের জাতি থেকে কনভার্টেড হয়েছে। এ তো পরিষ্কার কথা। তাদের পদবি কি দেখছি আমরা, মুসলমানদের পদবি গায়েন, হালদার, লস্কর, মন্ডল, তারা কোথা থেকে এসছে এখন তারা বুঝতে পারছে। তার ফলে তারা আমাদের কিন্তু সঙ্গ দিচ্ছে, আন্দোলনের সঙ্গ দিচ্ছে। এবং তারা মূল নিবাসী বলতে, এই যে কথাটা খুব প্রচলিত হয়েছে না, মূল নিবাসী বলতে তারা এখন মুসলমান, খ্রিস্টান, পৌণ্ড, নমশূদ্র, হ্যাঁ, তথাকথিত এই যে পিছিয়ে বর্গ, তারা সবাই এই সচেতন হয়ে গিয়ে এই ফোল্ডের মধ্যে আসতে চাইছে। এটা একটা খুব খুব ভালো বিবর্তন। পৌণ্ড মহাসংঘ তাহলে পরবর্তীকালে এই ধরনের পদক্ষেপ নেবে, যেমন সমন সংঘ পদক্ষেপ নিচ্ছে? আমরা অলরেডি এর মধ্যে আছি, এটা নিচ্ছি, এবং আমরা প্রত্যেকটা অনুষ্ঠানে বলছি যে আমরা পৌণ্ড নিয়ে চর্চা করলে এটা একটা নদীর মতো। এই নদীর স্রোতটা আলটিমেটলি গিয়ে পৌঁছবে বহুজন বা আম্বেদকরবাদ নামে যে মহাসমুদ্র, সেই মহাসমুদ্রে তাকে পৌঁছতে হবে, নতুবা এই নদী শুকিয়ে যাবে। আমরা পৌণ্ডদের পৌণ্ড চেতনাটা এটা বলছি, এখান থেকে শুরু, কিন্তু আলটিমেটলি তাকে যেতে হবে আম্বেদকরবাদী চেতনা, বহুজন চেতনায় তাদেরকে যেতে হবে, এটা আমরা বলছি। স্যার, বারাইপুরে এই কমলা ক্লাবের পাশে আছে রাজমণি বালিকা বিদ্যালয়, যেটা আমরা অনেকেই জানি যে পৌণ্ড মহেশী নারী রাসমণি নস্কর প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু সেখানে তার ফুল নাম নেই এবং কোনো মূর্তিও নেই। তো সে বিষয়ে আপনারা পৌণ্ড মহাসংঘের একেবারে গায়ের ধারে এত বড় একটা দুর্ঘটনা বলতে পারেন সেটা ঘটে চলেছে, সে বিষয়ে আপনাদের কি পদক্ষেপ? এটা একদম তুমি ঠিক জায়গায় বলেছো, এটা আমাদের মাথায় এসেছে এবং আমরা আলোচনা শুরু করেছি। আমরা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শুরু করেছি, ওখানে আমাদের লোক গেছে, এবং প্রয়োজনে আমরা রাসমণি নস্করের পুরো জীবনীটা আমরা আগে তৈরি করব, গঠন করে কর্তৃপক্ষের হাতে তুলে দেব। তারপরে যদি তারা নিজেদের তরফ থেকে মানে স্বেচ্ছা প্রণোদিত হয়ে যদি কাজটা না করে থাকে, রাসমণি নস্করকে তার মূর্তি প্রতিষ্ঠা এবং তাকে যথাযোগ্য সম্মান যদি না দিয়ে থাকে, তখন পৌণ্ড মহাসংঘের তরফ থেকে আন্দোলনের দিকে যাওয়া ছাড়া গতি থাকবে না। তবে আমরা শুরু করেছি প্রসেসটা শুরু করেছি। ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনাকে। পৌণ্ড মহাসংঘের আজকের উদ্দেশ্য এবং তারা বর্তমানে বা ভবিষ্যতে কী ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে সেটা আপনারা মাননীয় অধ্যাপক সুধাকর সর্দার মহাশয়ের বক্তব্য থেকে স্পষ্ট বুঝতে পারলেন।
আপনারা যদি চান বহুজন সমাজের এই বার্তা জনে জনে পৌঁছে দিতে, তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।